তাহলে আসলে অন্তবেগ বা প্রান্তিক বেগ এই বিষয়টা আমরা কোথায় দেখতে পাই? যেমন এটা হচ্ছে তোমার নদী বা সমুদ্রে একটা পাথরখণ্ডকে যদি তুমি ফেলে দাও, পাথরখণ্ডটা ক্ষেত্রে আমরা এই অন্তবেগ বা প্রান্তিক বেগটা দেখতে পাবো। তারপরে শিলা বৃষ্টি হয় যে শিলার ক্ষেত্রে বা বৃষ্টির ফোঁটার ক্ষেত্রে আমরা অন্তবেগ বা প্রান্তিক বেগটা লক্ষ্য করে থাকি। তা এখন আসো অন্তবেগ বা প্রান্তিক বেগটা আসলে কি? যেমন কোনো বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দেই তাহলে বস্তুটা অভিকর্ষ বলের প্রভাবে কি হয় নিচের দিকে পতিত হয়। আর প্রতি সেকেন্ডে তার বেগ কি হতে থাকে? বৃদ্ধি পেতে থাকে অভিকর্ষ ত্বরণের কারণে। তো এখন দেখো যখন কোনো সান্দ্র প্রবাহীর মধ্য দিয়ে, যেমন সান্দ্র প্রবাহী বলতে তরল বোঝাচ্ছে বা বায়বীয় বায়ু বোঝাচ্ছে। তো এই বায়ুর মধ্য দিয়ে বা তরলের মধ্য দিয়ে যখন বস্তুটা প্রথম অবস্থায় অভিকর্ষজ ত্বরণের কারণে তার বেগ বৃদ্ধি পেতে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে যুগপৎভাবে তার উপর বাধাদানকারী বলের পরিমাণটাও বাড়তে থাকে। তাহলে এখানে বাধাদানকারী বলটা হচ্ছে, যেমন ধরো প্রথমে আমরা যদি একটা পানির মধ্যে একটা গোলককে যদি আমরা ছেড়ে দিই, তাহলে প্রথম অবস্থায় এই গোলকটা কি করবে? তার সমপরিমাণ তার ওজনের সমপরিমাণ পানিকে সে কি করবে? অপসারিত করবে। তার ওই পানিটা কি করবে? তাকে একটা উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল দিবে। ওই ঊর্ধ্বমুখী বলটাকে বলা হয় কি? প্লবতা। তো এই প্লবতাটা কিন্তু তোমরা পড়ে আসছেন ক্লাস 9-10 এ, মনে আছে কিনা? তাহলে কোন বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বলটা হয় সেটা হচ্ছে তার প্লবতা বল। আর বায়ুর বিভিন্ন স্তরের মধ্য দিয়ে বা তরলের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় যে বাধাদানকারী বলের সম্মুখীন হয় সেটাকে বলা হয় সান্দ্র বল। তাহলে এখানে দেখো টোটাল হচ্ছে 3টা বল। একটা হচ্ছে নিম্নমুখী বল, যেমন তুমি এরকম। তো প্রথমে অন্তবেগ বা প্রান্তিক বেগের সংজ্ঞাটা লেখো। কোন সান্দ্র প্রবাহী দিয়ে যদি কোনো গোলক কোনো সান্দ্র প্রবাহী দিয়ে যদি কোনো গোলক অভিকর্ষের প্রভাবে পতিত হয়, অভিকর্ষের প্রভাবে পতিত হয়, তাহলে আদিতে, মানে প্রাথমিক অবস্থায়, তাহলে আদিতে অভিকর্ষজ ত্বরণের জন্য, আদিতে অভিকর্ষজ ত্বরণের জন্য এর বেগ বৃদ্ধি পেতে থাকে। কিন্তু যুগপৎ ভাবে এর উপর বাধাদানকারী বল এফ বৃদ্ধি পায়। কিন্তু যুগপৎ ভাবে এর উপর বাধাদানকারী বল বৃদ্ধি পায়, এটা দেখো, বাধাদানকারী বল বৃদ্ধি পায়। ফলে বস্তুটির নিট ত্বরণ কমতে থাকে। এক সময় বস্তুটির নিট ত্বরণ শূন্য হয়। বস্তুটি তখন স্যার, ধ্রুব বেগ নিয়ে পতিত হতে থাকে। এই বেগকে বলা হয় অন্তবেগ বা প্রান্তিক বেগ। তাহলে দেখো এখানে প্রাথমিক অবস্থায় যেমন একটি বৃষ্টির ফোঁটার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় বৃষ্টির ফোঁটার বেগটা বৃদ্ধি পেতে থাকে কিসের কারণে? অভিকর্ষজ ত্বরণের কারণে। কিন্তু সময়ের সাথে সাথে বায়ুর এই যে স্তরটা ভেদ করে যে বৃষ্টির ফোঁটাটা নিচে পড়তেছে, তাহলে বায়ুর বিভিন্ন স্তরের মধ্যে সে বাধাদানকারী বলের সম্মুখীন হয়। তো ওটা কিন্তু আমরা গত টপিকসে পড়ে আসছি, সেটা কি ছিল? সান্দ্র বল। তাহলে সান্দ্র বলের কারণে সে একটা বাধাদানকারী বলের সম্মুখীন হয়। তাহলে সময়ের সাথে সাথে বাধাদানকারী বলটাও বৃদ্ধি পেতে থাকে। তো বস্তুটির উপর নিট ত্বরণটা তখন কি হতে থাকে? কমতে থাকে। কমতে কমতে এক সময় নিট ত্বরণ শূন্য হয়ে যায়। তাহলে আর নতুন করে কোনো বেগ বৃদ্ধি পায় না। বস্তুটা তখন একটা ধ্রুব বেগ নিয়ে নিচের দিকে পড়তে থাকে। ওই ধ্রুব বেগটাকে বলা হয় অন্তবেগ বা প্রান্তিক বেগ। তাহলে যেমন শিলার পতন, বৃষ্টি, আর এই যে দেখো অন্তবেগ বা প্রান্তিক বেগের কারণেই কিন্তু আমরা প্রতিনিয়ত বেঁচে যাচ্ছি বৃষ্টির ফোঁটার থেকে। না হয় বৃষ্টির ফোঁটা যদি
প্রাথমিক অবস্থায় যেভাবে বেগ বৃদ্ধি পেতে থাকে, এভাবে যদি বৃদ্ধি পেতেই থাকতো বেগ, তাহলে বৃষ্টির ফোঁটার বেগ এত বেশি হতো যে আমাদের শরীরে পড়লে শরীরটা ছিদ্র করে ফেলতো। কিন্তু এই অন্তঃবেগের কারণে তার বেগটা আর বৃদ্ধি পায় না, একসময় এসে এটা একটা ধ্রুব বেগ নিয়ে পতিত হতে থাকে, কারণ তার ত্বরণটা তখন শূন্য হয়ে যায়। তাহলে এখানে দেখো তিনটা বল। প্রথম অবস্থা একটা হচ্ছে কি ছিল, নিম্নমুখী বল তথা গোলকের ওজন। তা সব এখানে টোটাল বল হচ্ছে তিনটি, তার মধ্যে একটি হচ্ছে নিম্নমুখী বল তথা গোলকের ওজন, আর বাকি দুটো হচ্ছে ঊর্ধ্বমুখী বল, একটা হচ্ছে প্লবতা বল আর একটা হচ্ছে সান্দ্র বল। এখন গোলকটি যদি অন্তবেগ প্রাপ্ত হয়, মানে নিট-ত্বরণ শূন্য হয়, তখন নিম্নমুখী বল এবং ঊর্ধ্বমুখী বল পরস্পর কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, ধরো ঊর্ধ্বমুখী বল এখানে কি ছিল, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে ইউ, সান্দ্র বল এবং প্লবতা বল, আর নিম্নমুখী বল ছিল বস্তুটির ওজন। তাহলে এই দুইটা ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী পরস্পর সমান হতে হবে। তাহলে এখানে লিখে রাখো, গোলকটি অন্তবেগ প্রাপ্ত হলে, গোলকটি অন্তবেগ বা প্রান্তিক বেগ, অন্তবেগ প্রাপ্ত হলে তার এই যে ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল পরস্পর সমান হতে হবে। তো এখন আমরা একটা একটা করে দেখবো যে এখানে দেখো নিম্নমুখী বল মানে বস্তুটার ওজন, তাহলে বস্তুটার ওজনটা কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি কি এমজি, ডাব্লিউ ইকুয়াল আমরা জানি এমজি। তাহলে এমটা হচ্ছে বস্তুটার ভর, তাহলে বস্তুটার ভর কত হবে, যেহেতু আমরা একটা গোলকের ক্ষেত্রে বের করতেছি, তো ভর তো আমরা জানি কি রো ভি, তাহলে বিটা হচ্ছে গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তন হবে কত, 4/3 পাই আর কিউব, প্রায় আর কিউব। এখানে আরটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, এটা হচ্ছে আয়তন, আয়তনের সাথে ঘনত্বকে যদি আমরা গুণ করে দেই তখন সেটা হয়ে যাবে কি গোলকের ভর। তাহলে রো এস ধরলাম, এটা হচ্ছে গোলকের ঘনত্ব, আর সাথে এই যে অভিকর্ষজ ত্বরণ জি, এটাকে গুণ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম কি গোলকের ওজন, ডাব্লিউ এর মানটা পেয়ে গেলাম। এবার আসো ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বলটা কত হবে, তাহলে প্লবতাটা হবে, আমরা তো আগেই বললাম, তার এই যে গোলকের তা যতটুকুন পানিকে অপসারিত করবে সে অপসারিত তরলের ওজন, ইউটা হবে অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন। তাহলে এটা হলো অপসারিত তরলের ওজন। এরপরে লাস্ট হচ্ছে কি সান্দ্র বল, তো সান্দ্র বল এফ এর মানটা কত হবে সেটা তো আমরা স্টোকসের সূত্র থেকে জানি। তাহলে গোলাকার বস্তুর ক্ষেত্রে সান্দ্র বলের সূত্রটা কি ছিল, 6 পাই আর ইটা বি, ইটাটা হচ্ছে যে তরলের মধ্য দিয়ে পড়তেছে ওই তরলের সান্দ্রতা গুণাঙ্ক ইটা, আর বিটা হচ্ছে যে অন্তবেগ বা প্রান্তিক বেগ সেটা। তো এখন আসো এই মানগুলাকে আমরা এই সমীকরণটাতে বসিয়ে দিই, তাহলে এফ এর জায়গায় আমরা বসাবো কি 6 পাই আর ইটা ভি, আর প্লাস ইউর জায়গায় এই যে প্লবতা বলটা সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব রো এফ, তাহলে রো এফটা হচ্ছে এখানে তরলের ঘনত্ব, তাহলে গোলকের আয়তনকে তরলের ঘনত্ব দিয়ে গুণ করলে সে যতটুকুন পানি অপসারিত করলো তার ভরটা আমরা পাচ্ছি, সেটাকে জি দ্বারা গুণ করলে টোটাল ওজনটা ইকুয়াল ডাব্লিউটা হচ্ছে গোলকের ওজন বা নিম্নমুখী বল, সেটা আমরা পেলাম কি 4/3 পাই আর কিউব রো এস জি। এবার আসো আমরা
এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে পাচ্ছি কি 6 পাই আর ইটা ভি, আর এখান থেকে কমন যাচ্ছে কি 4/3 পাই আর কিউব জি কমন যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে কি রো এস মাইনাস রো এফ লেখা যায়। এবার আসো উপরের দিকে আমি লিখতেছি, এটা বসে দিচ্ছি। তাহলে এখানে আমাদের দেখো একটু খেয়াল করো, উভয় পাশে পাইয়ে পাইয়ে কাটা, তো এখানে একটা আর আছে, এখানে কাটাকাটি গেলে থাকবে কি আর স্কয়ার। তাহলে আমরা এখানে বি ইকুয়াল, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি অন্তবেগ বা প্রান্তিক বেগটা বের করা, তো বি এর মানটা। তাহলে বি ইকুয়াল আমরা লিখতে পারি, দেখো তো পাশে নিয়ে গেলে কি হয়, তাহলে 6 কে পাশে নিলে এটা হবে 3×18, তাহলে 2 দিয়ে কাটাকাটি গেলে 2/9, আমরা পাচ্ছি এখানে 2/9, আর পাশে কি আছে আর স্কয়ার, উপরে আর স্কয়ার লিখলাম। আচ্ছা ইটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা হবে কি 9 ইটা, আর এখানে সাথে কি আছে রো এস মাইনাস রো এফ ইন্টু জি। তাহলে এই যে আমরা অন্তবেগ বা প্রান্তিক বেগের সূত্রটা এখানে পেয়ে গেলাম। তাহলে এটা একটু মার্কিং করে রাখো। এটা হচ্ছে আমাদের টার্মিনাল ভেলোসিটির মূল সূত্রটা। তাহলে এখানে কোনটা কি জিনিস আমি একটু মার্কিং করে দিচ্ছি, তাহলে সবাই একটু লেখো আবার। তাহলে এগুলো একটু লিখে রাখো। আরটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, রো এস হচ্ছে গোলকের ঘনত্ব, ভালো করে খেয়াল করো, রো এসটা হচ্ছে গোলকের ঘনত্ব, গোলকের ঘনত্ব। রো এফ হচ্ছে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব। তারপরে হচ্ছে ইটা হচ্ছে তরলের সান্দ্রতা গুণাঙ্ক, তরলের সান্দ্রতা গুণাঙ্ক। আচ্ছা এবার আসো, আমরা মাঝে মধ্যে দেখি বুদবুদকে পানির ভিতর দিয়ে উপরের দিকে উঠে আসতে। তাহলে এখন বুদবুদের ক্ষেত্রে এই অন্তভেগ বা প্রান্তিক বেগের সূত্রটা কি হবে এটা বুদবুদের ক্ষেত্রে? তাহলে বুদবুদের ক্ষেত্রে লেখো, বুদবুদের ক্ষেত্রে অন্তবেগ বা প্রান্তিক বেগের সূত্রটা দাঁড়াবে বি ইকুয়াল 2r² রো এফ মাইনাস রো এস ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। তাহলে এখানে রো এফটা হচ্ছে তরলের ঘনত্ব, আর রো এসটা হচ্ছে বুদবুদের ঘনত্ব। জিনিসটা একটু লিখে রাখো, রো এসটা হচ্ছে এখানে বুদবুদের ঘনত্ব, এখানে রো এস হচ্ছে বুদবুদের ঘনত্ব। এখন দেখো তরলের ঘনত্বের চাইতে বুদবুদের ঘনত্বটা অনেক অনেক কম, বুদবুদের ঘনত্ব অনেক অনেক কম। তাহলে তরলের ঘনত্বের তুলনায় আমরা বুদবুদের ঘনত্বকে কি করতে পারি, নেগলেক্ট করতে পারি বা শূন্যের কাছাকাছি। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে
একে যদি আমরা নেগলেক্ট করি, সমীকরণটা দাঁড়াবে 2r² রো এফ জি ডিভাইডেড বাই 9 ইটা। তাহলে এই সূত্রটা আমরা ইউজ করব বুদবুদের ক্ষেত্রে। বুদবুদের ক্ষেত্রে অন্তবেগ বা প্রান্তিক বেগের সূত্র হচ্ছে আমাদের এই সূত্রটা।